বন্ধুরা, আবার হাজির হয়েছি আপনাদের দরবারে। যে কথাটা বলতে চাইছি যে আমরা জানি আমাদের রাজ্যে মুখ্য ফসল হচ্ছে ধান, কিন্তু ধানের পরেই যে নামটা না করলে না হয় সেটা হচ্ছে পাট। আর এ সময়ে পাট চাষের কাজে আপনারা ব্যস্ত রয়েছেন, কিন্তু পাট অর্থকরী ফসল হলেও পাট চাষ করতে গিয়ে আমরা দেখেছি যে যখন আমরা পাট জাগ দিই তাতে যে জলের দরকার হয়, এক তো আজকাল নানা রকমভাবে পাট পচানোর জলের অভাব দেখা দিয়েছে, কিন্তু জল যখন ব্যবহার করা হয় তখন মাছ চাষি বন্ধুদের বা আপনারাই যারা পাট চাষ করেন সঙ্গে মাছ চাষ করছেন, তো মাছ চাষের একটা ক্ষতি কিন্তু হয়ে যায়। তাহলে পাটের পচনের সঙ্গে মাছ চাষটা বিপরীতভাবে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ পাট পচানোর জন্যে মাছ চাষের ক্ষতি হচ্ছে, মাছ চাষ বন্ধুরা লাভবান হতে পারছেন না, কারণ জলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সামঞ্জস্যটা কি করে হবে? আসুন এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায়। নমস্কার। নমস্কার। সঙ্গে আরও রয়েছেন ICAR এর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি। নমস্কার শ্রোতা বন্ধুরা। তো ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনারা একজন ICAR এর পাট গবেষণামূলক সংস্থা তার থেকে এসছেন, অপরজন এসছেন যারা মাছ নিয়ে কাজ করছেন। তা আমাদের চাষি বন্ধুদের জন্য যারা পাট চাষও করছেন কিংবা মাছ চাষ করছেন তাদের অবস্থার কথা ভেবে আমাদের কিন্তু একটা সমাধানের রাস্তা বের করা উচিত, যে কি করে অর্থকরী ফসল পাটও বজায় থাকবে এবং মাছ চাষে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না মাছ চাষি বন্ধুরা। ডক্টর রায়, আপনার কাছে প্রথম যাব। আপনি যদি একটু পাট চাষের পটভূমিকা আমাদের রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ যে শুরু করেন, কারণ হারিয়ে যাচ্ছে আমাদের চুনোপুঁটি বা যে ধরনের ছোট মাছগুলো যা সংরক্ষণ করা বাঞ্ছনীয়। বলুন। একটা খুব প্রাসঙ্গিক আলোচনায় আজকে আমরা সম্মুখীন হয়েছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু শুধু ভাত আর মাছ ছাড়াও মানুষ যখন আমরা ফাইবার বা তন্তু ফসলের উপরের দিকে তাকাই তখন তুলোর পরেই পাটই প্রধান ফসল। ভারতবর্ষের প্রায় 6 থেকে 7 লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের একটা প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, এবং এর উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় প্রচুর পরিমাণে কৃষক পাট চাষের সঙ্গে জড়িত। এবং উত্তরের আমরা কোচবিহার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, আমাদের দিনাজপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু একটা অংশ এবং হুগলির একটা অংশ এই পাট চাষের সঙ্গে কৃষকরা নিবিড়ভাবে জড়িয়ে আছে। এবং এটা এই সময় বিশেষত বর্ষাকালের যে সময় আমরা শুরু হয়, জেনারেলি আমরা দেখি যে মার্চের 15 তারিখ থেকে, যেটা চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু করে আমাদের জুলাই এবং আগস্ট অবধি চলতে থাকে। আগস্টের এবং কখনো কখনো আমাদের বিলম্বিত বৃষ্টির কারণে আমাদের কখনো কখনো সেপ্টেম্বর পর্যন্ত চলে যেতে হয়, এবং এর উপরে প্রচুর মানুষ নিবিড়ভাবে জড়িয়ে আছে এবং তাদের রুজিও জড়িয়ে আছে। এবং এটা শুধু আজকের ফসল নয়, কমপক্ষে হিসাব করে দেখা গেছে যে এই ফসলটি কমপক্ষে ভারতবর্ষে 4 থেকে 5 হাজার বছরের পুরনো ফসল এটা। তো এই অবস্থায় আমি একটু ডক্টর দাস আপনার কাছে জানতে চাইব, এই যে পাট চাষের একটা ঐতিহ্য আমাদের রাজ্যে রয়েছে এবং একটা পরম্পরা রয়েছে, তো সেটাকে বজায় রেখে মাছ চাষ যদি করতে চাই সেটা কিভাবে সম্ভব? মাছের ওপর পাট চাষের পচন কিভাবে প্রভাব ফেলছে একটু যদি বন্ধুদের বলেন। মাছও বাঁচুক, পাটও বাঁচুক, পাটের জাগ দেওয়া হোক, জলের স্বাস্থ্য ভালো থাকুক, এ নিয়ে আজকের আলোচনা। তো আমরা যেটা দেখেছি যে প্রায় 7 থেকে 8টা জেলা পশ্চিমবঙ্গে পাট চাষ হয় নিবিড়ভাবে, এবং এখানে প্রচুর বিল বাউর রয়েছে, যে প্রায় পশ্চিমবাংলায় 42,000 হেক্টর বিল বাউর এই জেলাগুলোতে রয়েছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার। তো এবং কিছুটা অংশ আমরা দক্ষিণ 24 পরগনায় তো পাট চাষ হয়। তো এই যে নিবিড়ভাবে পাট চাষের সাথে সাথে এই যে জলাগুলো বিল বাউরগুলোতে
প্রচুর চুনো মাছ রয়েছে যেগুলো অত্যন্ত পুষ্টিকর, আমাদের দৈনন্দিন পুষ্টি যোগায় এই চুনো মাছগুলো। তো আমরা দেখেছি যে প্রায় 400 থেকে 500 বিঘে এক একটা বাউড়ের ধারে যে পাট চাষের জমিগুলো রয়েছে, সে পাটগুলো এই বিল বাউড়গুলোতে জাগ দেয়া হয়। 18 থেকে 20 দিন সময় লাগে এক একটা পাটে জাগ দেয়া এবং সেখান থেকে পাটের তন্তুকে বার করে আনার মধ্যে। তাতে দেখা যায় যে বিগত 2 দশক ধরে এক তো 10 থেকে 20% 20% জলাভূমি আমাদের তারা বন্ধা হয়ে গেছে। পাটের অবশেষ তার মধ্যে রয়েছে, জলের গুণবত্তা নষ্ট হয়ে গেছে, কি ভৌত কি রাসায়নিক, এবং সামগ্রিকভাবে দেখা যায় আমাদের চুনো মাছগুলো বিল বাউড় থেকে হারিয়ে গেছে, যেটা আমরা প্রায়ই প্রত্যেকের কাছ থেকে শুনি, বাজারেও শুনি, আজকের চুনো মাছগুলো হারিয়ে যাচ্ছে কেন। চুনো মাছের আদি বাসস্থান হচ্ছে এই বিল বাউড়গুলো, সেখান থেকে কিছুটা চুনো মাছ পুকুরে স্থানান্তরিত হয়। তো এইভাবে আমরা আজকের আলোচনায় চেষ্টা করব আমাদের পাট চাষিও বাঁচুক, তাদের পাট জাগ দেয়া হোক, তন্তু সেখান থেকে দামি অর্থকরী তন্তু, আমরা বলি সোনালী ফসল, সাথে সাথে মাছও বাঁচুক, মৎস্যজীবী কৃষক ভাই বন্ধুরাও বাঁচুক। একদম। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ডক্টর রায় আপনি কি বলতে চাইছেন? এটা একটা দারুণ কথা বলেছেন আমাদের দাস, যেখানে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জলাভূমি তার অনেকটা অংশ পাটের দ্বারা অধিকৃত হয়ে গেছে, পাটের অবশেষে নষ্ট হয়েছে। কিন্তু কথাটা এটাও সত্য যে এই যে কৃষক, এতটা বিস্তীর্ণ এলাকার কৃষক, তারা কিন্তু এই জলাভূমির উপর নির্ভর করে এতকাল ধরে বেঁচে ছিল বা বেঁচে আছে। এর মধ্যে যেসব অনেকগুলো রাস্তা সম্প্রসারণ, যেমন আমাদের NH 34 নম্বর রাস্তা, যেটা সেই রাস্তাটা সম্প্রসারণের জন্য আমরা দেখেছি যে এই এলাকার উপর দিয়ে গেছে এবং তার ফলে দুদিকে জমিগুলো প্রায় বুঝে উঠেছে, জলাভূমি প্রায় নেই। তো এই সব জায়গার কৃষকরা আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে না। তার জন্য পাট চাষ করতে হলে তাদেরকে হয় তাদের পুকুর কেটে বা তাদের জমিতেই পুকুর তৈরি করে সেখানে পাট পচানোর ব্যবস্থা করতে হবে, অথবা বিকল্প সরকারি উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে হবে, যেখানে দীর্ঘ নালা বা নদীকে যেগুলো আছে পুরনো, সেগুলো সংস্কার করে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাহলে ডক্টর দাস, এই ব্যাপারটা কিন্তু উঠে আসে, আজকে আমরা বসেইছি এই কারণে যে একটা ব্যালেন্সিং জায়গা, একটা সামঞ্জস্যপূর্ণ জায়গা তৈরি করা, যাতে করে পাট চাষি বন্ধুরা যেমন বাঁচবে, পাটের তন্তু না হলে আমাদের চলবে না, অন্যদিকে আমাদের হারিয়ে যাওয়া বা হারিয়ে যাচ্ছে যে সমস্ত যে চুনো মাছের কথা আপনারা বললেন, তা অত্যন্ত সুস্বাদু খেতে, এবং আমরা মাছ খেতে ভালোবাসি। তো এই জায়গাটাও ধরে রাখা অত্যন্ত আবশ্যক। তো এই অবস্থাতে যেমনটা ডক্টর রায় বললেন যে যে সমস্ত কৃষক বন্ধু পাট চাষ করছেন, তাহলে কি তারা পুকুর খনন করবেন? সেক্ষেত্রে একটা বাড়তি খরচা এসে যাবে, এবং সেটাকে কিভাবে ব্যবহারযোগ্য করা যাবে সেটাও ভাবা দরকার। হ্যাঁ, এই আলোচনা থেকে যেটা উঠে এসছে, আমরা রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং রাজ্য সরকারের কৃষি দপ্তর, দুটো দপ্তরের কাছে আজকের আলোচনা থেকে আবেদন রাখবো, দুটো দপ্তর একসাথে বসুক, দপ্তরের আধিকারিকরা একসাথে বসুক, দুটোই বাঁচবে, মাছও বাঁচবে, জলের স্বাস্থ্য ভালো থাকবে, বিলের স্বাস্থ্য ভালো থাকবে, এবং পাটও জাগ দেওয়া হবে। তো কিভাবে করা যাবে, ধাপগুলো কি কি, আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা যে গবেষণা সংস্থা, কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা, আমরা সেখানে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দেব। কিভাবে দেব না, আমরা দেখেছি যে 1 একর পাট যেখানে চাষ হয়, সে 1 একর পাট চাষি যদি তার মাঠের, তার পাটের জমির এক কোণাতে 30 ফুট বা 40 ফুটের একটা পুকুর খনন করে, তার গভীরতা যদি 5 থেকে 6 ফুট রাখে, তাতে হয় কি, অগাস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাট জাগ দেওয়া হয়। তাহলে ওই পুকুরগুলো এই পাটের জাকে চলে আসবে, এই পাটকে কেটে ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে, জাগ দেওয়ার পরও ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে। আমরা দেখেছি যে এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মধ্যেই পড়বে, এবং সেই জলটাকে পরবর্তী সেপ্টেম্বরের পরবর্তীকালে আমরা সেই জলে মাছ চাষ করবো। এটা একটা দিক। আমরা দেখেছি NH 34-এর দুধারে যে নয়নঝুলিগুলো ছিল, সমস্ত নয়নঝুলিগুলো রাস্তা সম্প্রসারণের কারণে বুঝে গেছে। এছাড়াও অন্যান্য যে স্টেট হাইওয়েগুলো সম্প্রসারণ হয়েছে গত 1 দশক ধরে, সেই নয়নঝুলিগুলো বন্ধ হয়ে গেছে, যেগুলোতে আগে পাট পচানো হতো। তাহলে চাষি যদি নিজ নিজ জমিতে বা ক্লাস্টার পদ্ধতিতে যদি প্রতি একরে একটা করে পুকুর খনন করে, এই সমস্যার সুরাহা হবে।
তো একটু আপনার কাছে জানতে চাইবো বিস্তারিতভাবে যে অ্যাকচুয়ালি মাছ চাষের উপর এই যে পাটের পচন, সেটা কিভাবে বিরূপ প্রতিক্রিয়া করছে? মাছগুলোতে কি কোনো রোগের সৃষ্টি হচ্ছে না, ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা বিলবাউড়ে দেখেছি যখনই অগাস্টের শেষের দিক থেকে পুরো সেপ্টেম্বর পর্যন্ত পাট জাগ দেয়া হয়, পাট চাষি তার নিজের মতো করে বিলবাউড়গুলোতে পাট জাগ দেয়। আমরা আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে ব্যাপারে প্রতিবেদন দিয়েছি যে না, আমরা বিলবাউড়ের এক কোণাটাকে আমরা সিলেক্ট করে সেখানে পাট পচাবো। পাটের আঁশগুলো মাছের ফুলকার মধ্যে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়াকে বাধা দেয়, এবং এই যে অতিরিক্ত জৈবিক পদার্থ পাট পচানোর ফলে বিলবাউড়গুলোতে জমা হয়, তাতে অত্যন্ত অর্গানিক লোডের ফলে আমরা দেখা যায় যে এপিজুটিক আলসারেটিভ সিনড্রোম, অর্থাৎ লেজের দিকে পাখনার দিকে ঘা হয়ে যায়। বিশেষ করে শাল, শোল, ল্যাঠা, পুঁটি এবং মৃগেল মাছ আমরা দেখেছি। এই মাছগুলো এবং ছোট মাছগুলো যেহেতু তাদের শ্বাস প্রক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, জলের অক্সিজেন অত্যন্তভাবে কমে আসে। সাধারণত বিলবাউড়ে 4 ppm পর্যন্ত অক্সিজেন থাকে। এই পাট জাগ দেওয়ার ফলে অক্সিজেন ভার্চুয়ালি 0.1 থেকে 1 ppm এর দিকে চলে আসে, যার জন্য অতি দ্রুত এই ছোট মাছগুলো বিলবাউড় থেকে হারিয়ে যাচ্ছে। তো একটা সামগ্রিক পরিকল্পনার দরকার। আমরা একসাথে বসে এই পরিকল্পনাটা করার আশু প্রয়োজন, না হলে আগামী দিনে না বিলবাউড় বাঁচবে, না পাট চাষি তার পাট জাগ দিতে পারবে, জলও যাবে, পাটও পচাবার আর জায়গা থাকবে না। ডক্টর রায়, আপনার কাছে আসবো। যেমনটা ডক্টর দাস বললেন যে বিভিন্ন জায়গায় গত 1 দশক ধরে রাস্তা সম্প্রসারণের ফলে যে রাস্তার পাশে বিলবাউড়গুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা সম্প্রসারণ তো করতেই হবে, কারণ তাছাড়া উন্নয়ন আর কোনো পথ নেই। যেখানে রাস্তা সম্প্রসারিত হয়েছে সেখানে বিকাশ ত্বরান্বিত হয়েছে, কিন্তু সেই কথা মাথায় রেখে যেমনটা উনি বললেন যে কোনো বিকল্প ব্যবস্থাদের কথা, পাট না পচালেও চলবে না। তো পাট পচানো কিভাবে করলে পরে সঠিকভাবে হতে পারে, যেখানে কম জলে আমরা কাজটা সেরে ফেলতে পারি, বা জল কম প্রভাব পড়তে পারে, এমন কোনো বৈজ্ঞানিক পন্থা? এটা স্বীকার করতেই হবে যে আজকে পাট পচানোর জন্য জলের উপরে প্রভাব হচ্ছে, এবং জলের অপ্রতুলতা আজকে সমস্যার মধ্যেও কৃষককে ফেলেছে। তার জন্য কিছু বিকল্প পদ্ধতিও অবলম্বন করতে হচ্ছে। আমরা কৃষককে, যেমন এটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে যেমন একটা আইকেয়ার বলে, একটা জুট আইকেয়ার বলে স্কিম আছে, তার অধীনে বিস্তীর্ণ সারা ভারতবর্ষের বিভিন্ন পাট চাষিদের বিভিন্ন স্কিমের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে যে তাদের পাট পচানোর জন্য কিছু পদার্থ দেওয়া হচ্ছে, যেগুলো জৈব অজৈব কিছু পদার্থ। তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান যেমন নিনফেট সাথী বলে একটা ফর্মুলেশন তৈরি করেছে। আরেকবার বলুন। নিনফেট সাথী বলে একটা ফর্মুলেশন। এছাড়া আমাদের সহযোগী আর একটা প্রতিষ্ঠান আছে যেখানে আইসিআর ক্রাইজ্যাপ বলে আছে, একদম। তো ক্রাইজ্যাপ সোনা বলে একটা পাউডার তৈরি করেছে। আরো একটা অর্গানাইজেশন যেমন ইজিরা বলে আছে, ইজিরা শুভ্র এরা পাউডার করেছে। এই সব প্রোডাক্টগুলো নিয়ে আমাদের জুট আইকেয়ার সিস্টেমে কৃষকদের কাছে বিনামূল্যে এই সবগুলো বহু কৃষককে পাঠানো হয়েছে এবং দেওয়া হয়েছে, এবং প্রতি বছর এর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছে। তাহলে আপনি যেটা বললেন যে আইসিআর এর অন্তর্গত দুটো সংস্থা এবং অন্য একটি সংস্থা যেভাবে পাট পচানোকে সহজ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বাজারে এনেছে, আপনি বলছেন সেগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে। তো সমস্ত কৃষক বন্ধুরা কাছে কি আপনারা পৌঁছতে পারছেন? না, বিনামূল্যে কিন্তু পৌঁছানো যায়নি, কারণ এই যে স্কিমগুলোতে আমি হিসাব করে দেখেছি, এতে আমরা হার্ডলি 5 থেকে 10% লোকের কাছে পৌঁছাতে পেরেছি, যে 100 জনের মধ্যে 10 জনের কাছে পৌঁছানো গেছে, কিন্তু বাকি 90 জনের কাছে এখন আমরা পৌঁছাতে পারিনি। তার জন্য আমাদের এই যে জিনিসগুলোর এর একটা সুবিধা আছে, বিশেষ করে এটা কম জলে হয়, অল্প জলে, কোথাও বাঁধা জলে হতে পারে, বাঁধ বেঁধেও হতে পারে, এবং বাউড়ের মধ্যে বিল বাউড়ে না ডুবিয়ে আলাদা করে পুকুর খনন করে ডক্টর দাস যেমন বলছিলেন সেইভাবে করে তার মধ্যে এই ফর্মুলেশনগুলো দিয়ে রেটিং করলে হয়তো যেখানে 20-22 দিন যেটা লাগতো সেটা 10 থেকে 12 দিনের মধ্যে হবে, পাটের কোয়ালিটি ভালো হবে এবং পাটের দাম পাবে। এই সব ফর্মুলেশনগুলো কিন্তু যথেষ্ট কাছে মানুষের কাছে সহায়ক হচ্ছে, উপকারী হচ্ছে। তার জন্য মানুষ এগিয়ে আসছে, কিন্তু এত মানুষের কাছে তো একসাথে এগিয়ে আসা সম্ভব হয়নি। সেই জন্য আমরা কি করেছি, যেটা মিনিস্ট্রি থেকেও বলছে, আমাদের সরকার থেকেও বলছে, যে কৃষককে যেমন বিনামূল্যে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম, তাছাড়া যেমন আরেকটা যে কৃষক মন্ত্রণালয় থেকে যে ডিরেক্টরেট অফ জুট ডেভেলপমেন্ট, সেখান থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনেও আমরা ডেমনস্ট্রেশন
ফর্মুলেশন করি, এইগুলোতে দেখিয়ে তারা প্রোডাক্ট এখন কম দামে কিনতে পারে, বেশি দামও নয়। এইসব যেসব ক্রাইজেপসোনা বা নিমফের সাথে এটা 70 থেকে 75 টাকার মধ্যে দাম পার কেজি, এবং বিঘেতে আমাদের খুব বেশি লাগলে হচ্ছে 4 থেকে 5 কেজির বেশি লাগে না, মানে 300-350 টাকা খরচা করলে 1 বিঘেতে যদি কেউ খরচ করতে পারে, তার হয়তো যে খরচটুকু হয় তার বহুগুণে উঠে আসে, যে তাদের পাটের কোয়ালিটি উন্নত হওয়ার জন্য 1 থেকে 1.5 গ্রেড পাট উন্নত হওয়ার জন্য প্রায় 2,500 থেকে 3,000 টাকা এক্সট্রা পায় 4 কুইন্টাল পাটের জন্য কৃষক। এবং অতিরিক্ত পাট যেহেতু পাটকাঠি গায়ে লেগে থাকে না, তার জন্য অতিরিক্ত পাটও সে বের করে নিতে পারে, সেখানে 40-50 কিলো পাট এক্সট্রা পায়। তাতে প্রায় আমরা দেখেছি গড়ে 4 থেকে 5,000 টাকা এইসব ফর্মুলেশনগুলো ব্যবহার করে কৃষক সেভাবে উপকৃত হয়। তার জন্য তাকে কোনো কোনো ক্ষেত্রে এই টাকাটাকে অ্যাফোর্ড করতে হতে পারে, তাকে দিয়ে সেগুলো কিনেও তারা ব্যবহার করতে পারেন, এবং সেগুলো পাওয়া যাচ্ছে বাজারে, খোলা বাজারে, মানে ওনারা পাচ্ছেন। মানে আপনারা কি সেভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপ করতে পেরেছেন? ডিস্ট্রিবিউশন সিস্টেম এখনো পুরোদমে তৈরি হয়নি, তবে অনেকটা অংশে আমরা তৈরি করার রাস্তায় গেছি এবং তৈরি করেছি। তাছাড়াও আমাদের কাছে এইসব প্রতিষ্ঠানের কাছে ডাইরেক্ট চাওয়া হলেও এই প্রতিষ্ঠানগুলো পুরো ব্যবস্থা করেছে সেই সব অঞ্চলে জিনিসগুলো পৌঁছে দেওয়ার। এ ব্যাপারে ডক্টর দাস আপনি কি মনে করছেন, যে বিল বাউরকে তাহলে কি রক্ষা করা সম্ভব? হ্যাঁ, আগামী দিনে এই প্রোডাক্টগুলো বিশেষ করে ক্রাইজেপসোনা এবং নিমফেড সাথী খুব ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোতে কি হবে না, 20-22 দিনের পাট পচানোটাকে নামিয়ে আনছে আমরা 11-12 দিনে, এবং সাথে সাথে একই জলকে বারে বারে ব্যবহার করে, তখন এই প্রোডাক্টগুলোর ব্যবহারও আমরা কমিয়ে আনতে পারি। একবার যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়, পরবর্তীকালে তার অর্ধেক, যেমন 4 কেজি প্রতি বিঘের জায়গায় 2 কেজি দেবো, থার্ড টাইমে আর 2 কেজি না দিলেও হবে। তাদের অবশেষ, অর্থাৎ তাদের যে অ্যাকশনগুলো থেকে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে চাষি এতে উপকৃত সব দিক থেকে, যেরকম আমরা 33 কুইন্টাল প্রতি হেক্টরে পাট পাবো এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে। না হলে কনভেনশনাল পদ্ধতিতে 19-20 দিন লাগবে, আর আমরা পাবো মাত্র 29 কুইন্টাল প্রতি হেক্টর। সব দিক থেকে চাষি লাভবান হবেন। আমার জলের গুণগত মান, ভৌতিক এবং রাসায়নিক গুণবত্তা বজায় থাকবে, আমার চুনো মাছগুলো ফিরে আসবে, এবং চাষি উপকৃত হবে, মৎস্য কৃষক উপকৃত হবে। তার সাথে আরও কিছু বিধিবদ্ধ নিয়ম যদি ফলো করা হয়, যেরকম চাষি যেখানে 1 বিঘের পাট পচালো বিল বাউড়ে, প্রত্যেক চাষিকে অনুরোধ করা হবে মৎস্যজীবী সমবায় সমিতির অধীন বিল বাউড়গুলো, যে তোমরা পাট পচাবার পর সেই জায়গাগুলো থেকে পাটের অবশেষগুলো তুলে দেবে। পারলে তোমরা সোসাইটিকে, FCS ফিশার্স কোঅপারেটিভ সোসাইটিকে 10 কিলো চুনের দাম দিয়ে দেবে। তাহলে কি হবে, জল রক্ষা হবে, জলের স্বাস্থ্য রক্ষা হবে, বিলবাও রক্ষা হবে, মৎস্যজীবী সমবায় সমিতি রক্ষা হবে, পাট চাষের জন্য শুদ্ধ জল পাওয়া যাবে, যাতে পাটের সোনালী আঁশ ফিরে আসবে, পাট চাষি। কিন্তু ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনাদের কাছে বলবো যে বাস্তব অভিজ্ঞতা কিন্তু ভিন্ন। সেটা কিরকম যদি বলেন? আপনাদেরও নিশ্চয়ই জানা আছে যে চাষি কিন্তু এখনো সেই কনভেনশনাল মেথডস বা পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য কলা গাছ বা অন্য কিছু কাদামাটি এই ধরনের জিনিসগুলো চাপান দেয়া হিসাবে ব্যবহার করে। সেক্ষেত্রে তো জল নষ্ট হয়, পাটের তন্তুর গুণগত মান নিশ্চয়ই হ্রাস পায়। এই ব্যাপারে যদি একটু বলেন। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যাপারটা খুব বহুলভাবে প্রচলিত, যে পাট গাছের জাগ তৈরি করে বান্ডিলগুলো সাজিয়ে তারপরে ভার দেওয়ার জন্য কাদা এবং কলা গাছ চাপিয়ে দেওয়া হয়, এবং তাতে পাটটা ডুবে থাকে। এটা একটা সুবিধা হয়। অন্যভাবে এইটা কিন্তু ব্যাপকভাবে জলের উপরে প্রভাব বিস্তার করে। কীরকমভাবে না, কাদা এবং কলা গাছ এই দুটো, এটা যতই আমরা বাইরে থেকে গাছ দেখছি, কিন্তু যখন পচন হয় এদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয় কিছু কিছু পদার্থের, হওয়ার পরে একরকম কালো পদার্থ আমরা ট্যানিনিক সাবস্টেন্স যেটা হয়, এবং সেটা কাঁকড়ার মতো এরকম একটা আঁকড়ে ধরার মতো পাটের তন্তুর সঙ্গে আঁকড়ে ধরে পাটকে কালো করে দেয়, পাটের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তারপরেও জলটা যেটা হচ্ছে, জলটাকেও কিন্তু পচিয়ে দেয়, কিন্তু কলা গাছে পড়ছে, মাটিটাও আছে, তার জন্য কিন্তু জলের কোয়ালিটিটাও খারাপ করে দেয়। জলের যে বেসিক যে প্রপার্টিসগুলো যারা বললেন এক্ষুনি, সেগুলো হচ্ছে যেমন ডিজলভ অক্সিজেন কমে যাবে, BOD এবং COD বেড়ে যাবে, এবং অন্যান্য যে প্যারামিটার যেগুলো বেঁচে থাকার জন্য মাছ বা এগুলোর জন্য সেগুলো দরকার, সেগুলো কিন্তু অনেকটা কম হয়ে যাবে। সেই জন্য আমরা বলি যে যত সম্ভব কাদা এবং কলা গাছ ব্যতীত অন্য কোনো ভার দিয়ে, যেমন পাথর বা মাটি, সিমেন্টের ব্যাগে ভরে মাটি চাপা দেওয়া যেতে পারে, এবং যদি কোনো কচুরিপানা পাওয়া যায় সেই জাতীয় কচুরিপানা তুলে দিলেও কিন্তু পাটকে কিন্তু রং ভালো হয় এবং পাটের কোয়ালিটিও ভালো থাকে। তো এই বিষয়ে ডক্টর দাস, এই যে প্রচলিত পদ্ধতি,
তার থেকে যে মাছ চাষের একটা ক্ষতি হচ্ছে সে ব্যাপারে কি আপনারা কখনো ভেবেছেন? হ্যাঁ, আমরা লাগাতার এই 3টে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রতিষ্ঠান নিনফেড, ক্রাইজেপ এবং সিফ্রে, তো আমরা লাগাতার এ নিয়ে প্রচার এবং প্রসার চালাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ভীষণ প্রোঅ্যাক্টিভ। তারা আজ থেকে 1 থেকে 2 দশক আগেও পাথর দিয়েছিলেন, যেগুলো সিমেন্টের পোলগুলো দিয়েছিলেন। আমরা এখন বলি যে ধরনের জলজ আগাছাগুলো রয়েছে সেগুলো দেবে, বা সিমেন্ট, পুরনো সিমেন্টের জমে যাওয়া বস্তা দেবে, তাতে আমার জল শুদ্ধ থাকবে, জলের পিএইচটা ফল করবে না, জলের টোটাল অ্যালকালিনিটি ভালো থাকবে, মাছের স্বাস্থ্য ভালো থাকবে। এবং পাট জাগ দেওয়ার পর অবশেষগুলো যদি আমরা একটু তুলে নিই, সেই অবশেষগুলো কিন্তু আমার কৃষির ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। তাতে প্রচুর হিউমিক অ্যাসিডস হয়, সেগুলো আমার মাঠ পর্যায়ের চাষে অত্যন্ত উপকারে লাগে। একদিকে আমাদের টেরেস্ট্রিয়াল এগ্রিকালচারটা বাঁচবে, একদিকে আমার মৎস্য কৃষক বাঁচবে, বিলবাউটগুলোর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা আবার চুনো মাছে ফিরে যাব, চল তার আগের স্বাস্থ্য ফিরে। একদম খুব ভালো কথা বলেছেন ডক্টর দাস। ডক্টর রায়, আপনার কাছে জানতে চাইবো যে পাটের অবশেষ কিভাবে কমানো যায়? পাটের অবশেষ কমানোর জন্য প্রথম কথা আমরা যেমন বললাম যে যদি এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অবলম্বন করা যায়, এইসব ফর্মুলেশনগুলো নিনফেড সাথে ক্রাইজেপ সোনা এইসব দিয়ে করা যায়, অল্প দিনে পাট পচে, সেক্ষেত্রে পচে যাওয়ার ভাবটা কিন্তু খুব বেশি হবে না। যার জন্য যে রেসিডুয়াল বায়োমাস যেগুলো জলে পড়ে থাকে সেগুলো কিন্তু তুলে নেওয়া যায়, বা যেগুলো কম পুকুর কেটে, যদি কোনো জমির মধ্যে পুকুর কেটে আলাদা করে করা যায়, যখন পাট পচানো হয়ে যায় তখন যে প্রথম আস্তরণগুলো পড়ে থাকে ওগুলো প্রচুর উর্বর, এবং যদি ওর পরে এক কোদাল করে তুলে শীতকালীন কোনো সবজিতে ব্যবহার করা যায়, শীতকালীন সবজির জন্য এটা ভীষণভাবে উপকারী এবং তাতে পুষ্টিগুণ সমৃদ্ধ। এই মাটিগুলো কিন্তু তাদের সেইভাবে কাজে লাগতে পারে। সেই কারণে আমরা বলি যে হয় অবশেষগুলো কিছুটা তুলে নেওয়া, আর যদি পুকুরের মধ্যে, যদি শুকনো পুকুরে যে বা যেগুলো মজা পুকুরে করতে যাচ্ছে সেগুলো সে সময় এক কোদাল করে মাটি কেটে নিয়ে বা একটু মাটি কেটে নিয়ে সবজি জমিতে ছড়িয়ে দিন। পাট চাষি বন্ধুদের জন্য জানাটা ভীষণ দরকার যে পাটের তন্তুর গুণগত মান কি করে সমৃদ্ধ করা যায়, যাতে করে তারা বাজারে ভালো একটা দাম পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের বৈজ্ঞানিক উদ্ভাবন কি রয়েছে যাতে করে খুব সুন্দরভাবে পাটের আঁশ ছাড়ানো যায়? পাটের আঁশ ছাড়ানো, আমরা তো এটা প্রথাগত পদ্ধতি, কনভেনশনাল পদ্ধতিটাকে একটু উন্নত করে এই ফর্মুলেশনগুলো নিনফেড সাথে ক্রাইজেপ সোনা দিই। অন্যভাবে পাটের ছাল ছাড়িয়ে নেওয়া যেতে পারে। পাটের ছাল ছাড়িয়ে ডিকোটিকেটার বলে বা রিবোনার বলে একটা মেশিন, আর ডিকোটিকেটার মেশিনটা রিবোনারের চেয়ে একটু অ্যাডভান্স। সেটা হচ্ছে প্রতিদিনে প্রায় 1 বিঘের পাটকে ছাড়ানো যায়, এবং একদিনে পাট ছাড়িয়ে যে বাকলটা ছালগুলো পাওয়া যায় তাকে বান্ডিল বেঁধে যদি জলের মধ্যে পচানো যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা কনভেনশনালি যেটা 20-22 দিন লাগছিল, এবং পুরো গাছ যখন ফর্মুলেশনগুলো দিয়ে প্রায় 10-12 দিন লাগছিল, তার চেয়েও কম দিন, প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু এই ছালগুলো পচে সম্ভব, এবং তাতে ফর্মুলেশনও কম লাগে। আরেকবার বলবেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে মাঠে পাট কাটার পর সেখানেই কি ওই যে এটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব, কেননা যে ডিকোটিকেটার মেশিন বলছি সেটা ডিজেলে চালানোর মতো ব্যবস্থা হয়েছে, এবং সেটা যদি কাছাকাছি ইলেকট্রিকে থাকে সেটাও ভাবে কানেকশন থাকে, সেটাও করা যেতে পারে, করার মাঠের মধ্যে করা যেতে পারে, এবং সেখানেই করে ছাল ছাড়িয়ে, এখানে প্রচুর বড় পুকুর বা কোথাও যাওয়ার জায়গা দরকার নেই। এখানে যেটা 1 বিঘের জমির জন্য যতটা লাগতো, সেখানে প্রায় ওখানে 5 হেক্টর বা 10 হেক্টর জমির পাটকে পচানো যেতে পারে। সেই কারণে আমরা বলছি যদি ভবিষ্যতের যেটা নতুন দিক যেটা আসছে সেটা হচ্ছে পাটের ছাল ছাড়িয়ে তাকে পচানো, ডিকোটিকেশন বা রিবন বের করে তারপরে তার পছন্দ। সেই ক্ষেত্রে অর্চনবাবু, আপনার কোনো ধারণা আছে মানে এই মেশিন আমরা কোথায় কিভাবে পেতে পারি? হ্যাঁ, কাস্টম হায়ারিং সেন্টারগুলোর সাথে আমরা যোগাযোগ করে আমরা ক্লাস্টার পদ্ধতিতে, আমার 1 বিঘের বেশি জমি নাও থাকতে পারে, আমার চারিদিকে যে আমরা পাট চাষি সবাই সম্মিলিতভাবে আমরা কাস্টম হায়ারিং সেন্টার থেকে গিয়ে এই ডিকোটিকেটর মেশিন কাজে লাগাতে পারি। তাতে আমার ট্রান্সপোর্ট, পাট পচাবার, পাটকে কেটে তুলে এনে নয়নজুলিতে আনা, জলে পচানোর মধ্যে অনেক ট্রান্সপোর্ট খরচা, অনেক গুণে প্রায় আমি বলবো 70% ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে। এবং সাথে সাথে পাট পচাবার পরে এই বিলবোর্ডগুলোতে যদি আমরা 400 কেজি প্রতি হেক্টরে চুন ইউজ করি, বিলবোর্ড তার আগের স্বাস্থ্য ফিরে পাবে, এবং মাছের স্বাস্থ্য, মাছের জলের স্বাস্থ্য আবার পুনরুদ্ধার হবে, চুনো মাছগুলো আবার আগের মতো বিলবোর্ডে আমরা
পেতে পারি। আমি একটু যোগ করি। হ্যাঁ ডক্টর বলুন, যে আমি একটু যোগ প্রান্তিক করি যে মানুষের জীবন- ডিকোডিকেটর যেটা বলা হচ্ছিল যে কোথায় পাওয়া যাবে, আমাদের প্রতিষ্ঠান যেমন আইসিআর নিনপে ডিকোডিকেটর তৈরি করেছে, এটা কমার্শিয়ালাইজও করেছে, ক্রাইজাফও ডিকোডিকেশন মেশিন করেছে এবং তারা এটাও কিন্তু কমার্শিয়ালাইজ করার মতো সেরকম করেছে। যার জন্য কি হচ্ছে, এই মেশিনগুলো কিন্তু পাওয়ার কোনো অভাব নেই। আমরা বিভিন্ন স্কিমের মধ্যে আনার চেষ্টা করছি, যাতে স্কিমের এনে যেটা কাস্টমারিং সেন্টারগুলো সেখানে পৌঁছে দেওয়া যেতে পারে, তার অ্যাক্সেস যাতে কৃষক পেতে পারে তার ব্যবস্থাও আমরা চেষ্টা করছি। যে অদূর ভবিষ্যতে জুট কমিশনার অফিস থেকে বা জুট ন্যাশনাল জুট বোর্ড থেকে যেরকম বা মিনিস্ট্রি থেকে যদি সেরকম পরিস্থিতি তৈরি করা যায় যে জুট জেসিআই এর যেসব সেন্টারগুলো আছে সেখানে যদি একটা কাস্টমারিং সেন্টার খুলে দেওয়া যায়, তাতে অদূর ভবিষ্যতে সেখানেই ডিকোডিকেশন হবে, সেখানে রেটিং হবে এবং সেখানেই পাটের গ্রেডিংও, যেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ডেভেলপ করেছি সেই গ্রেডিংও করে দামে বিক্রি করা সম্ভব। ঠিক, আমাদের হাতে সময় আর একদম নেই। যে সমস্ত শ্রোতা বন্ধু আজকে আমাদের অনুষ্ঠান শুনছিলেন, যারা পাট চাষ করেন এবং সঙ্গে মাছ চাষ রেখেছেন, তাহলে আজকের এই আলোচনা কিন্তু অনেকটাই ফলপ্রসূ বলে আমাদের মনে হচ্ছে। যে প্রান্তিক মানুষজন, আপনাদের কিন্তু জীবন জীবিকার জন্যে পাট চাষও করতে হবে, মাছ চাষও বজায় রাখতে হবে, তাই তো ডক্টর দাস? হ্যাঁ, তাই। ডক্টর অবশ্যই অবশ্যই। আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা আজকে আলোচনা এখানেই শেষ করব। কথা বলছিলাম পাটের পচন ও মাছ চাষ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন আইসিএআর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায়। আরও ছিলেন আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি দাস। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। 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 বন্ধুরা, এখন খারিফ মরশুম। খারিফ মরশুমে বিশেষ করে গ্রামীণ এলাকার, নদী তীরবর্তী এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি রকমের চাষ হয় সে ব্যাপারে আজকের আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর, ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষবাস। আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয়? খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি। খরিফ চাষতে প্রধান চাষ হলো ধান চাষ। ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি, যেরকম শসা, উচ্ছে, করলা, লাউ কি এগুলো চাষ করি। কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি, তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল। তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা, যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয় যে লবণাক্ত এরিয়ায়, সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন? আমাদের যে এই খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে আছে, প্রথম কথা হলো এই যে বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, এটা একটা সমস্যা। তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয়, যেরকম যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয়। লবণ একটা সমস্যা। তাছাড়া বৃষ্টির যে পরিমাণ যদি কম হয়, যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি, আর যেটা বেশি বৃষ্টি হয়, যেটা জল জমাট হয়, ওখানে বন্যা যদি হয়, সেটা একটা সমস্যা। তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায়। তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন, তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণাক্তের পরিমাণটা কতটা, সেটা তিনি বুঝবেন কিভাবে? তার আগে যদি আরেকটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই, যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে? এটা খুব ভালো প্রশ্ন। যে আমাদের এই যে
এলাকাতে, যে দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনা হোক, মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাতে এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে, ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে, ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে। মাটিতে কি করে আসে, যখন গরম সময়ে যে জলগুলো নিচে, জমির নিচে যে জলগুলো আছে ওই বাষ্পীকরণ হয়, মাটি ভিতরে যে কৌশিক নালীগুলো আছে, যেটা ক্যাপিলারি পোর্স বলা হয় ইংরেজিতে, সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে, ওই জলের সাথে সাথে লবণগুলো উপরে চলে আসে, এসে তারপরে মাটির যে উপরে যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায়, এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায়। তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে। আর এই যে ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি, এগুলো কি মূলত লবণ? এটাই ঠিক, যেগুলো সাদা সাদা আস্তরণ গুলো আমরা দেখছি সেগুলো লবণ যে থেকে যায়, সেগুলো আস্তে আস্তে জমা হয়, তারপরে আমরা সেটাকে দেখতে পারি। আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে? এই লবণ কি কি লবণ থাকতে পারে, এটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এর সাথে যে কার্বনেট, বাইকার্বনেট, সালফেট হয়ে এই যে লবণগুলো, বিভিন্ন লবণগুলো হয়, এগুলো কি করে মাটিতে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না। কেন, ওই যে অসমোটিক প্রেসার বেশি হয়ে যায়, তার ফলে শিকড়গুলো নিতে পারে না, শিকড়ের বৃদ্ধি ভালো হয় না, আর যে গাছগুলো হয় সেই গাছগুলো ভালো পাশকাঠি হয় না, তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না, তার ফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয়। মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে যখন শীষ আসবে, শীষগুলো চিটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, চিটে হয়ে যাবে, আর ওই দানাগুলো পুরষ্ট হবে না, ফলে অনেক আমাদের ফসলের নষ্ট হয়। আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ, যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে, তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করে তো বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে, তার জন্য তারা কি করবেন? ঠিক কথা বলেছেন, মাটি আর জল আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে। আমাদেরকে যে আশপাশ যে এডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে, সেগুলো থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে। আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয়, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে দেখতে হয়। লবণের যে মাপটা আমরা করি, এই যে সল্ট বা লবণগুলো থাকে, যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয়, যেটা 4 থেকে বেশি হয়ে যায় মাটিতে, তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত মাটি। আর সেরকম যদি জলতে 2 থেকে বেশি হলে সেগুলো আমরা সেচের জন্য উপযুক্ত হয় না। সব থেকে ভালো 1 থেকে কম হলে ওই জলটা ভালো জল হয়। আমাদেরকে ওই মাঝে মাঝে জল বা মাটির স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে। আমরা বুঝতে পারবো যদি বেশি হয়, খুব বেশি হয়, সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে। তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো। খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি। তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান, সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের? আমরা চাষ যেটা করি মুখ্যত 3 রকম জমিতে, আমরা 3-4 রকম জমিতে চাষ করি, যে সেটাকে আমরা বলি উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে, যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয়। তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি, সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায়, সেই রকম জাতকে নির্বাচন করতে হবে, যেরকম ক্যানিং 7 বা মোহন বা আমাদের শতাব্দী, এরকম জাতের গুলো। আর যেটা মাঝারি জমি, সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি, যেগুলো উৎপলা, সুমতি, ভূতনাথ, প্রতীক্ষা, এগুলো আমাদেরকে করতে হবে। আর যেগুলো নিচু জমি, যেটাতে আমরা মোটামুটি 5 মাস থেকে বেশি জল থাকে, ওইসব জমিতে অমলমনা, গীতাঞ্জলি, সবিতা, পাটনাই, তুলসী, পানি ধান, এইরকম বর্ষা ধান, এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে, সেইগুলো চাষ করতে হবে। তো এইরকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে, ধানের ফসল নিয়ে, আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। জাত নির্বাচন তো হলো, ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান, সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন?
আমরা বীজ যখন নির্বাচন করব, প্রথম হলো আমাদের যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব। যদি আমি একটা চাষি, আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইবো, তাহলে সেই রকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে, সেরকম যে পরিচর্যাগুলো করতে হবে, যে ফসলে আমরা ঠিক পরিমাণ মতন জৈবিক সার, রাসায়নিক সার দিতে হবে। আরেকটা মুখ্য কথা হলো বীজটা আমরা হারভেস্টিং করব, সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে, মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে, যে হলুদ মতন হয়ে যাবে যে বীজটা, আর যেটা পুরুষ্ট থাকবে, আর যে শীষগুলো ভারী ভারী থাকবে, নিচু মাথা থাকবে, সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে, সেরকম একটা সুস্থ ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করব। তাহলে আমরা যে পরবর্তী ফসলে চাষটা ভালো হবে। তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি, তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয়, যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয়, তাহলে একটা ব্রিডর সিড আছে, ফাউন্ডেশন সিড আছে, সার্টিফাইড সিড আছে, ট্রুথফুল লেবেল সিড আছে। ব্রিডর সিড হচ্ছে পুরো 100% পিওর সিড, সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে। তারপর হলো ফাউন্ডেশন সিড। ফাউন্ডেশন সিডটা 99.5% পিউরিটি থাকে, সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয়। না হলে সার্টিফাইড সিড, যেটা সার্টিফাইড সিড আমি বলবো সবাইকে সার্টিফাইড সিড ব্যবহার করতে বা সার্টিফাইড বীজ ব্যবহার করতে। আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে, সেই লেবেলিং কে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে, কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে, কত পার্সেন্ট পিউরিটি আছে, কত পার্সেন্ট মিক্সচার আছে, সেগুলো দেখে আমাদেরকে বীজটা নির্বাচন করতে হবে। আচ্ছা, ধরুন আমরা কোনো দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন, সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে? সেটাকে আগে দেখতে হবে। জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে, যদি না থাকে, যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি, তাহলে শোধন অবশ্য করা দরকার। বীজটাকে শোধন অবশ্য করা দরকার। প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো তার আগে একটু রোদে শুকনো করতে হবে। তাহলে কি হবে, একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব। বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি, যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি। কি করে না, 10 লিটার জলতে 1 কেজি লবণ দিয়ে বীজটাকে আমরা ওইটাতে ফেলে দেবো। ফেলে দিয়ে এইরকম ব্যাচ ব্যাচ করে সেই বীজটাকে আবার তুলে নেব। তুলে নিয়ে যে বীজগুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ, উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো নেব না সেগুলো। তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো, যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই, তাহলে এমিশন 5 গ্রাম, স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম 10 লিটার জলতে দিয়ে 10 কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা একটা কম্পানিয়ন 1 গ্রাম আর তার সাথে সিডোমোনাস 4 গ্রাম, এটা 1 কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে। এরকম শোধন করলে বীজটা, তাহলে আমাদের পরবর্তী ফসলের ধানের ফসলে যে চাষটা করব সেটা রোগ পোকা কম হবে, ফসলের বৃদ্ধিটা ভালো হবে। এবারে বীজ শোধন হয়ে গেল, আমাদের জাত নির্বাচন হয়ে গেছে, বীজ নির্বাচন, বীজ শোধনও হয়েছে, বীজটাকে এবারে বীজতলাতে ফেলতে হবে। বীজতলা ফেলার আগে একটা বীজতলা তৈরি করার কোনো পদ্ধতি আছে, সেটা কিভাবে করবেন বীজতলা তৈরি? বীজ তোলাটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এই এলাকাতে চাষ করি। কেন এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজ তোলাটা তৈরি করতে হবে। যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে। তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজ তোলাটা করব। সাধারণত যে আমরা বীজ তোলাটা করব, আমাদের যে 1 মিটার বাই 10 মিটার এরকম একটা বেড করতে হবে, আর বেড গুলো উঁচু করতে হবে, প্রায় 1 ফুট মতন উঁচু করতে হবে। কেন আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজ তোলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আমরা উঁচু করব তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো, তারপরে আমরা জলটাকে বের করে দেবো যে বৃষ্টি হয়। পরে যেই বীজটা আমরা ফেলবো
বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাওয়ার পরে যে বীজতলাটা করব সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেবেলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজতলা তৈরি করব, করে আমরা যে বীজটা ফেলবো সেটাকে সেরকম ইউনিফর্মলি সব জায়গাতেই যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে। আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না, প্রায় 1 স্কোয়ার মিটার জায়গাতে 1 মিটার বাই 1 মিটার জায়গাতে 25 থেকে 40 গ্রাম মতন বীজ দিতে হবে। দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে হবে। বলুন যে এই বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু? অবশ্যই করতে হবে, কেন বীজতলা থেকে আমরা যদি ধানের বীজতলাটা ভালো করে করি, যেটা ভিগোরাস সিডলিং প্রস্তুত করে বা বীজতলা করি, তাহলে তার পরবর্তী সময়ে আমাদেরকে যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে। যেরকম প্রথম আমাদেরকে ফার্মার ম্যানুয়ার বা গোবর সার একটা দিতে হবে। আমি 1000 স্কোয়ার মিটার এর জন্য বীজতলা করি, তাহলে 5 কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে। 5 কুইন্টাল মানে যদি 50 কেজি বস্তা হয়, 10 বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে। আগে দিয়ে সেটাকে ঘেটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে। তারপরে যদি রাসায়নিক সার কথা বলি, তাহলে 5 কেজি নাইট্রোজেন, 3 কেজি ফসফরাস আর 1.5 কেজি পটাশ এটা দিতে হবে। কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাশ, যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি, পুরো 5 কেজি নাইট্রোজেন মানে প্রায় 11 কেজি ইউরিয়া, সেটার অর্ধেকটা মানে 5.5 কেজি। আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই, তাহলে 3 কেজি মানে 18-19 কেজি মতন সেটাকে পুরো। আর 1.5 কেজি পটাশ যদি হয়, তাহলে 2.5 কেজি মিউরেট অফ পটাশ। এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন, পুরো ফসফরাস আর পুরো পটাশ এটাকে আমরা বীজতলাতে দিয়ে দেবো। তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা 15 দিন পরে সেটাকে আমি দিয়ে দেবো। এবারে বীজতলাতে গাছ বেড়ে উঠছে, চারা গাছ, কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে? এটা একটা ভালো প্রশ্ন। যে আমাদের এই এলাকাতে বৃষ্টি উপরে আমরা যেহেতু নির্ভরশীল, যে বৃষ্টি মাঠতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি। সেই জন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মৌসুমে প্রায় 40 দিন মতন যে বীজটা হয় বয়স, সেটা হলে আমরা রোয়া শুরু করি। কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি, ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি। বুনন ধান মানে ওইটা বীজতলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই, যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেই রকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, যখন বৃষ্টিটা শুরু হয়, যেটা ধানগুলো বেরোয়, তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায়, ধান গাছের হাইট বা লেংথটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না। তো এইরকম যদি আমরা বীজতলা না করে বুনন ধান চাষ করি, করতে পারি, যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সেই জায়গাতে করতে পারি। কিন্তু বীজতলা করলে আমাদের প্রায় 40 দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে, যার পরে আমরা সেগুলো মূল জমিতে বসানোর যোগ্য হয়ে যাবে। আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বীজতলার যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি, মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার, সেটা কিভাবে করবেন? ঠিক কথা। তার আগে আমি আরেকটা কথা বলি, যে বীজতলাটা হলো সেইটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি, যেটা জৈবিক সার এখনই পাওয়া যাচ্ছে, যেরকম আজোস্পিরিলাম বা ফসফোব্যাকটেরিয়া, একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি। যদি আজোস্পিরিলাম হয় তাহলে 1 কেজি, আর যদি ফসফোব্যাক্টর হয় 1 কেজি, সেটাকে 40 লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো। তাহলে কি হবে, যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময় যখন রোপানো হবে তাহলে ওইগুলো কাজ করবে। তারপরে যে আমরা রোপানো করব ওই সময় যেরকম কাদা করি, যেরকম আমরা বীজতলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি তৈরি করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব। সেটাতে আমরা জেনারেলি 15 থেকে 15 সেন্টিমিটার বাই 15 বা 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ বাই রোপানো হবে, দূরত্বটা হবে। আর প্রত্যেক জায়গাতে 2টো করে বীজ আমরা দেব।
বেশি দেব না, যদি আমরা যদি কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করেন সেখানে তো দুটো করে দেন না, 4-5টা করে একসঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন, সেটা কি ঠিক করেন ওনারা? না, বেশি দেওয়া উচিত না। কেন আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি, বীজের দাম প্রচুর বেশি। আমরা আর যে পাশকাঠি হয়, যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে, প্রচুর পাশকাঠি ওখান থেকে হয়। তো আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো, তাহলে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশকাঠি বেশি হয় সেটা হবে না। আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেকটেশন করতে পারি তা হবে না, সেজন্য আমরা বেশি দেব না, আমাদেরকে 2 থেকে 3টে দেব। আর যে আমি বললাম যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব, সেই তার ফলে কি হবে, প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমাদের শীষগুলো হবে, একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে, পুষ্ট হবে, তারপরে ফলন আমরা বেশি হবে। তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে, প্লান্ট পপুলেশনটাকে, ডেনসিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে, তার ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাবো। এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাঠি ছাড়া বা পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধহয় ভালো হবে। খুব ভালো এটা বিষয়। আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল যেটা আমরা বলি, যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পায়, বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায়, তারপরে রোগ পোকা বেশি হয়ে যায়। তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই, তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয়, তার ফলে যে রোগ পোকাগুলো বেশি আটাক। তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে শক্তিটা সেটা বেশি হয়, সেই রকম হিসাবে আমাদের রোপণ করা দরকার। আচ্ছা, আমরা তাহলে আজকের কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষ।